আমেরিকান প্রেসিডেন্ট বলতে যাকে আমরা চিনি, যাকে আমরা পার্লামেন্টে দেখি ভাষণ দিতে, ক্যামেরার সামনে বারবার দেখি, তিনি কিন্তু অ্যাকচুয়ালি মানুষ না, জানেন? তিনি হচ্ছেন একজন ক্লোন, একটা এলিয়েনের ক্লোন। এই আমেরিকান রাষ্ট্রপতি কুইন এলিজাবেথ, এখন কুইন এলিজাবেথের জায়গায় তার ছেলে কিং চার্লস, এরকম পৃথিবীতে সর্বশক্তিমান যে চারজন, যাদের হাতে সম্পূর্ণ পাওয়ার, এরকম চারজন ব্যক্তি, তাদের জায়গায় কাজ করে এই ক্লোন এলিয়েনরা। এলিয়েনদের দিয়ে যারা কাজ করায় সেই সংস্থাটার নাম হচ্ছে ইলুমিনাটি, একটা সিক্রেট সোসাইটি। এখন এই ইলুমিনাটি এই এলিয়েনদের কোথায় পাইছে? 1947 সালে আমেরিকার রজওয়েলে একটা ইউএফও ক্র্যাশ করায় এই ইলুমিনাটি, এবং আমেরিকান মিলিটারি দিয়া সেই ইউএফও থেকে, ইউএফও তো বুঝছেন এলিয়েনদের প্লেন, ইউএফও থেকে চারজন এলিয়েনকে গ্রেপ্তার করে সেখানে বন্দি বানায় এবং তাদেরকে ব্ল্যাকমেল করে সেই এলিয়েনদের যে প্রযুক্তি, এলিয়েন টেকনোলজি, সেটা বিনিময় করতে বাধ্য করে সেই ইলুমিনাটিদের সাথে। এছাড়াও কিছু রেপ্টিলিয়ান এলিয়েন, যারা তাদের নিজেদের আকার পরিবর্তন করতে পারে, এই ধরনের এলিয়েনও আনে, এবং এই ধরনের এলিয়েন দিয়েই মূলত তারা এই যে আমেরিকান প্রেসিডেন্ট বা কিং কুইন যেই বসুক, বা সেই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর যে পরিবার তাদের কারো হোক, এই সব জায়গায় তাদের এলিয়েন দিয়ে কাজ করায়। আস্তে আস্তে তারা এই পৃথিবী যেমন এখন কন্ট্রোল করতেছে, একসময় পুরোপুরি তাদের কন্ট্রোলে নিয়ে নিবে এই ইলুমিনাটি সিক্রেট সোসাইটি। এখন কাহিনী এতটা যখন শুনে ফেলছেন, তখন নিশ্চয়ই ইন্টারেস্ট জাগছে যে এই ইলুমিনাটি কারা। তো চলুন আজকের এই ভিডিওতে এই ইলুমিনাটি কি, ইলুমিনাটির সদস্য কারা, কেন তৈরি করা হয়েছিল, কারা তৈরি করছে এবং এরা কিভাবে কাজ করে, এই সব কিছুই আলোচনা করার চেষ্টা করব। কোনো স্ক্রিপ্টেড ভিডিও আকারে করব না। স্ক্রিপ্টেড ভিডিও আকারে করার চেষ্টা করছিলাম, হয় নাই। ইলুমিনাটি সম্পর্কে স্ক্রিপ্টেড ভিডিও আকারে কথা বলা সম্ভব না আমার মতে। এই জন্য গল্প আকারে বলার চেষ্টা করব। সময় হয়তো একটু বেশি লাগবে, আশা করব শেষ পর্যন্ত দেখবেন। ইলুমিনাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা সিক্রেট সোসাইটি বলা যায়। এরা সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিপজ্জনকও। এদের সম্পর্কে জানতে হলে একটা জিনিস আগে একটু ইমাজিন করেন নিজের মাথার মধ্যে, যে একটা জায়গায় 10-12 জন লোক, তাদের সবার মাথায় কালো হুডি পরা, সবাই গোল হয়ে বসে আছে একটা জঙ্গলের মধ্যে, অন্ধকারের মধ্যে। মাঝখানে কিছু কাঠ আগুনে পুড়তেছে এবং তার মধ্যে কিছু ফেলা হচ্ছে, সেখান থেকে চর 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 করে আওয়াজ উঠতেছে সেগুলো পোড়ার, এবং পেছনে কোনো একটা মন্ত্র চলতেছে বিদেশি একটা ভাষায়। এই জিনিসটা যখনই আপনি আপনার মনে ইমাজিন করবেন, তখন কি আসবে এদের সম্পর্কে, কি নাম আসবে? যে এর একটা গুপ্ত সংগঠন বা সিক্রেট গ্রুপ কোনো, আর এই মানুষগুলো হচ্ছে সেই সিক্রেট গ্রুপের সদস্য। তো ইলুমিনাটিও হচ্ছে একটা সিক্রেট সোসাইটি বলে। এই ইলুমিনাটি শব্দটা আপনি জীবনে বহুবার শুনছেন। এখন কনসিয়াসে আপনার আসতে পারে, মনে নাও আসতে পারে, কিন্তু আপনি শুনছেন। আপনি হয় বইতে পড়ছেন, নয়তো কোনো কবিতায় পড়ছেন, নয়তো কোনো গল্পে পড়ছেন, নয়তো কোনো গানে শুনছেন, নয়তো কোনো ফিল্মে দেখছেন, নয়তো কোনো গোয়েন্দা কাহিনী পড়তে গিয়ে সেখানে এই নামটা পাইছেন আপনি। ইলুমিনাটি নিয়ে পৃথিবীতে হাজারো কনস্পিরেসি আছে, যেমনটা আমি প্রথম বললাম। এরকম লাখো কনস্পিরেসি আছে। তার মধ্যে কিছু কিছু আছে, যেমন আমেরিকান যে প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তাকে এই ইলুমিনাটিরাই হত্যা করে, এবং ইলুমিনাটি বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ, সেটা লাগায় এই ইলুমিনাটি। আর প্রত্যেকটা দেশের যে সরকার, সেটাও গঠন করে এই ইলুমিনাটির সদস্যরাই। আর এই ভাঙেও কোনো দেশের সরকার যদি পতন করতে হয়, সেটাও এই ইলুমিনাটিই করে। এবং এই ইলুমিনাটি সদস্য তালিকায় যাদের নাম আছে, যেমন বিল গেটস, জো বাইডেন থেকে শুরু করে অরফা, বিভিন্ন সেলিব্রিটি আছে, বড় বড় পৃথিবীর সবচেয়ে বড় বড় সেলিব্রিটি, শক্তিশালী মানুষ, সব এই লিস্টের সদস্য, এই গ্রুপের সদস্যরা। এখন এই ধরনের কনস্পিরেসি থিওরিতে কে বিশ্বাস করবে বা কে বিশ্বাস করবে না, সেটা সম্পূর্ণ প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যাপার। কিন্তু এই যে ইলুমিনাটি সিক্রেট সোসাইটি, এটা পৃথিবীতে একসময় ঠিকই এক্সিস্ট করত। ঘটনা শুরু হচ্ছে জার্মানির ব্যাভেরিয়াতে। সেখানে একটা ছোট ব্যাভেরিয়া হচ্ছে জার্মানির একটা রাজ্য, আর সেই রাজ্যের ছোট একটা শহর হচ্ছে ইগলস্ট্যান্ড। সেই ইগলস্ট্যান্ডে 1748 সালে জন্ম হয় অ্যাডাম ভাইসাফট নামে একটা ছেলের, যে ছিল ধর্মীয় যে নীতি তার প্রতি খুবই ইন্টারেস্ট। সে সবগুলো জিনিস সে চিন্তা করতো, আর চিন্তা করলে যে মানুষটা চিন্তা করে, যে মানুষ চিন্তা করে, তার মধ্যে ধর্মীয় যে নীতিগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো নিয়ে প্রশ্ন আসবেই। তো অ্যাডাম ভাইসাফটও সেরকমই। অ্যাডাম ভাইসাফটের যে পূর্বপুরুষ, তারা ছিল হচ্ছে ইহুদি, কিন্তু পরবর্তীতে তারা
খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, যার কারণে অ্যাডাম ভাইসাপ্ট ছিল একজন খ্রিস্টান। তার লেখাপড়া শেষ করার পরে সে এই যে ইগলস্ট্যান্ড ইউনিভার্সিটি, ওইখানে স্থানীয় যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে একজন ধর্মীয় আইন এবং ফিলোসফি মানে দর্শনের প্রফেসর হিসেবে যোগদান করেন। কিন্তু এই অ্যাডাম ভাইসাপ্টের সামনে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে তিনি খ্রিস্টান তো বটে, তবে পাদ্রী না। আর এই বিশ্ববিদ্যালয়ের যত প্রশাসনিক কার্যক্রম সেটা পরিচালনা করত পাদ্রীরা। প্রশাসন ছিল হচ্ছে পাদ্রীদের আন্ডারে। আর এই পাদ্রীরা কোনো সাধারণ পাদ্রী ছিল না, এরা ছিল রোমান ক্যাথলিকের একটা বিশেষ সম্প্রদায়ের পাদ্রী। যে বিশেষ সম্প্রদায়টার নাম হচ্ছে জেসুইট। এই জেসুইট হচ্ছে আবার 1600 শতাব্দীতে, মানে ওই সময়টার আরো 100 বছর আগে তৈরি করা হয় রোমান ক্যাথলিক দ্বারা, যার উদ্দেশ্য ছিল যে পুরো পৃথিবীতে খ্রিস্ট ধর্ম প্রচার করা এবং মানুষকে খ্রিস্ট ধর্মে যোগদান করানো। এটাই হচ্ছে এই জেসুইট সম্প্রদায়ের কাজ, তাদের মূল উদ্দেশ্য ছিল এটা। আর ঘটনায় ওই যে বিশ্ববিদ্যালয় ইগলস্ট্যান্ড ইউনিভার্সিটিতে যে প্রশাসনিক যে কার্যক্রম সেটাও চালাতে হচ্ছে সেই জেসুইট যে পাদ্রী আছে তারাই। এখন ওই সময়টাতে ইউরোপের বিভিন্ন দেশে, সেই সব দেশের বিভিন্ন কলোনিতে গোলামি প্রথা চলতো। এখন এই গোলামি প্রথা তো বুঝেন, দাস প্রথা। সেই গোলামি প্রথায় সেই গোলামদের সাথে ইউরোপিয়ানরা অসহনীয় ব্যবহার এবং অমানবিক অত্যাচার করত, তাদেরকে মানুষের মতো ট্রিট করতো না। এখন এই যে জেসুইট সম্প্রদায় যারা ছিল, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করতো, এই যে পাদ্রীরা, জেসুইট এই যে অমানবিক অত্যাচার তার বিরুদ্ধে ছিল। জেসুইটরা কিন্তু কখনোই দাস প্রথা, গোলামি যে প্রথা তার বিরুদ্ধে ছিল না। তারা শুধু চাইতো যে গোলাম ঠিক আছে, কিন্তু গোলামের সাথে যেন ব্যবহারটা ভালো করা হয়। এখন ওই সময়দের ব্রিটিশ যারা আছে, যারা এই গোলাম রাখতো, তাদের এই জিনিসটা পছন্দ হয় নাই। এই জন্য ব্রিটিশ সরকার কি করে, ব্রিটিশ গভর্নমেন্ট, যে এই জেসুইট যে সম্প্রদায় আছে এদের উপর নিষেধাজ্ঞা জারি করে। যখনই জেসুইটদের উপর নিষেধাজ্ঞা জারি করে তখনই তারা নিজেদের জীবন নিয়ে সংশয় ভোগা শুরু করে। সোজা কথা হচ্ছে, আপনি কোনো অপরাধ করেন না, কিছু না, আপনার জীবনে আপনি নর্মালি চলতেছেন, এখন আপনার উপর যদি কেউ নিষেধাজ্ঞা জারি করে তাহলে আপনার জীবনে তেমন কিছু যায় আসে না। কিন্তু আপনি জানেন আপনি একটা টার্গেটে আছেন, আপনার জীবনে এইটা হচ্ছে মূল উদ্দেশ্য, সেই সময় যদি আপনাকে কেউ নিষেধাজ্ঞা জারি করে তখন আপনি সন্দেহ ভুগবেন সবসময় যে আমাকে কেন নিষেধাজ্ঞা জারি করলো, ওই কাজের জন্য নিষেধাজ্ঞা জারি করলো, তাহলে আমার এই নিষেধাজ্ঞার কারণে আমার নিজের জীবনের যে উদ্দেশ্য, যে কাজের জন্য আমি আসছি সেই কাজ তো হচ্ছে না। এই জন্য আপনি নিজেই কনসিয়াস হয়ে যাবেন, আপনার আশেপাশে সবাইকে সন্দেহের চোখে দেখা শুরু করবেন। তো এই জেসুইটের পাদ্রীদের সাথেও এই সেম জিনিসটাই ঘটছে। এখন ওই যে অ্যাডাম ভাইসাপ্ট, তাদের যে কলিগ, যে দর্শনের প্রফেসর, সে খ্রিস্টান তো ছিল কিন্তু জেসুইটের সদস্য ছিল না, এই জন্য তাকেও সন্দেহের চোখে দেখা শুরু করছে। আর অ্যাডাম ভাইসাপ্ট ছিল দর্শনের টিচার, দর্শনের প্রফেসর। আর দর্শন ফিলোসফি যারা প্রফেসর, তাদের মুখ বন্ধ করাটা খুব টাফ ব্যাপার, কারণ তারা প্রত্যেকটা জিনিস নিয়ে চিন্তা করে এবং সেখান থেকে যখন তার উত্তরটা পায় তখন সেটা তারা বলবেই। আর ওই সময়টাতে পৃথিবীতে ধর্ম আর রাজার নীতি এই দুটোই হচ্ছে শেষ কথা। এই রাজার নীতি আর ধর্ম এই দুটো নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না, কেউ কোনো আলোচনাও করতে পারবে না। যদি করো তাহলে তোমাকে গর্দান করা হবে, সোজা কথা হচ্ছে মেরে ফেলা হবে। তো এই অ্যাডাম ভাইসাপ্ট সে ছিল দার্শনিক, এখন তার তো কথা বলতেই হবে। এখন এই জেসুইট যে পাদ্রীরা আছে তারা চাইতো এই অ্যাডাম ভাইসাপ্টের আওয়াজ দামাই রাখতে, তাকে সন্দেহ করা শুরু করছে যে এও হয়তো সেই ব্রিটিশদের কোনো সদস্য যে আমাদের উপর নজর রাখতে আসছে। তো এই কারণে অ্যাডাম ভাইসাপ্ট ওই জায়গা থেকে, তাদের যে কলিগ, ওই জায়গা থেকে নিজেকে আস্তে আস্তে কাট করে সে চাইতো এমন একটা গ্রুপের সাথে জয়েন হইতে যেখানে সে নিজের স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে পারবে, নিজের স্বাধীনভাবে তার নিজের যে চিন্তা ভাবনা সেটা ব্যক্ত করতে পারবে। তো এরকম একটা গ্রুপ খুঁজতে খুঁজতে তখন পৃথিবীর সবচেয়ে পুরনো যে সিক্রেট সোসাইটি এরকম ছিল, তার নাম ছিল একটা ফ্রমেসিস। সে কি করে, এই ফ্রমেসিস গ্রুপে যোগদান করে। এই ফ্রমেসিস গ্রুপ কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো সেই সিক্রেট সংগঠন একটা। আর এর যে অস্তিত্ব সেটা আমরা এই 20 শতাব্দীতেও দেখছি, কারণ স্বামী বিবেকানন্দ তিনি তার জীবনের শুরুর দিকের যে সময়টা এই ফ্রমেসিস সংগঠনের সাথে যুক্ত ছিলেন। যাই হোক, কাহিনীতে আসি। তো এই অ্যাডাম ভাইসাপ্ট এই ফ্রমেসিস দলে যোগ দেয়। এখন ফ্রমেসিস জায়গাটা ছিল হচ্ছে সব মুক্তমনা যে মানুষ তাদের জায়গা, সেখানে ধর্ম ও দর্শন এবং বিজ্ঞান তিনটা বিষয় নিয়ে একসাথে আলোচনা করা যেত। সেখানে সব ওপেন মাইন্ডেড, উদার মন মানসিকতার যে মানুষ তারা ছিল। কিন্তু অ্যাডাম ভাইসাপ্টের সেখানে গিয়েও মনে হয়েছে যে এই মানুষগুলো যতই উদার মনা হোক, তাদের উদার মন মানসিকতা এতটাও বেশি না যে তারা সমাজে কোনো
পরিবর্তন আনতে পারে। এই জন্য অ্যাডাম ভাইসাব চিন্তা করলো যে না, এখানে থাকলে তার কিছু হবে না, তার যে চিন্তা ভাবনা সেটা এদের চেয়ে আরো উপরে। মানে এটা হচ্ছে অ্যাডাম ভাইসাবের কথা, আমার না। তো অ্যাডাম ভাইসাব চিন্তা করছে পৃথিবীর সবচেয়ে পুরনো, পৃথিবীর সবচেয়ে বড় সিক্রেট গ্রুপ, যারা হচ্ছে সবচেয়ে বেশি সেকুলার, এদের যে ধ্যান ধারণা সেটাই আমার ধ্যান ধারণার চেয়ে কম, তাহলে কেন একটা নিজেই সংগঠন তৈরি করি। তো সেখান থেকেই তিনি নির্ধারণ করেন যে তিনি একটা সংগঠন তৈরি করবেন। যে কথা সেই কাজ। 1776 সালের 1 মে, এই যে সালটা এটা খুব ইম্পর্টেন্ট, পরবর্তীতে মনে রাখেন কাজে আসবে। 1776 সালের 1 মে রাতের অন্ধকারে ইগলস্ট্যান্ড ইউনিভার্সিটির পাশেই একটা জঙ্গলে এই অ্যাডাম ভাইসাপ্ট আর সাথে তার 4 জন ছাত্র, এরা সবাই এই 5 জন মিলে একটা গুপ্ত মিটিং করে, এবং সেই গুপ্ত মিটিংয়ে এই ইলুমিনাটির জন্ম হয়। এবং সেখানে প্রথম যে রুলটা ছিল, এই প্রথম রুলটাও মনে রাখা জরুরি। প্রথম রুলটা ছিল যে আমাদের এই সংগঠন সম্পর্কে পৃথিবীর কেউ, বাইরের মানুষ যেন জানতে না পারে, আমাদের নিজের নামও যেন জানতে না পারে, নিজেদের নাম বা সংগঠনের নাম বা সংগঠনের যে আসল কার্যক্রম কোনো কিছুই যেন জানতে না পারে বাইরের মানুষরা। প্রথমে যে নামটা ওই মিটিংয়ে রাখা হয়, সেই নামটা এই অ্যাডাম ভাইসাপ্টেরও পছন্দের ছিল না। কিন্তু এর কয়েক মাস পরে ওই যে 4 জন ছাত্র ছিল, তার মধ্যে একজন ছিল হচ্ছে অলস। সেই অলস যে ছাত্র ছিল সে ওই গ্রুপ থেকে বেরিয়ে যায়। এখন যেহেতু একটা সিক্রেট গ্রুপ থেকে একজন বেরিয়ে গেছে, তার মানে তার গ্রুপের নাম সেটা সবাই জানতে পারে। এই জন্য তখন কি করে, তখন বেসিক্যালি নামটা পরিবর্তন করে যে নামটা রাখা হয় সেটাই হচ্ছে ইলুমিনাটি, এই নামটা রাখা হয়। আর একটা প্রতীক লাগানো হয় এই তাদের সংগঠনের, যেটা হচ্ছে একটা পেঁচা। পেঁচা হয়েছে তখনকার যে রোমানদের দেবী ছিল, জ্ঞানের দেবী ছিল মিনার্ভা, তার সহায়ক ছিল। যেমন এখন হিন্দুদের যে বিভিন্ন দেবদেবী আছে, লক্ষ্মী, সরস্বতী, এদের এক একজন বাহন থাকে। যেমন লক্ষ্মীর বাহন হচ্ছে পেঁচা, মানে সহায়ক। তারপরে সরস্বতীর সহায়ক, যে হিন্দুদের জ্ঞানের দেবী, বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী সরস্বতী, তার বাহন হচ্ছে হংস। তো এরকম তখনকার রোমান পরম্পরার যে দেবী ছিল মিনার্ভা, যে জ্ঞানের দেবী, তার সহায়ক ছিল হচ্ছে, মানে তার পিএস ছিল হচ্ছে এই পেঁচা। তো সহায়ক যে, তাকেই জ্ঞান বুদ্ধি ন্যায়ের প্রতীক মানা হইতো, যে বুদ্ধি তো সব এই দে, পেঁচাই দে। তো এই কারণে পেঁচার ছবিটাই এই ইলুমিনাটি গ্রুপের লোগো হিসেবে লাগানো হয়। কারণ ইলুমিনাটি গ্রুপের যে উদ্দেশ্য সেটাও ছিল হচ্ছে জ্ঞান, বুদ্ধি এবং ন্যায়, এই তিনটে মিলেই ইলুমিনাটির মূল উদ্দেশ্য ছিল। এই জন্য তারা সেই জ্ঞানের দেবীর সেই বাহক পেঁচা, তার লোগো লাগায়। সিম্পল ঘটনা, কিন্তু ইন্টারেস্টিং। তো এরপরে আস্তে আস্তে ইলুমিনাটি গঠন হওয়ার পরে 1 জন 2 জন করে আস্তে আস্তে সংগঠনের লোক বাড়া শুরু করে। ধীরে ধীরে 4 থেকে 12, 12 থেকে 27, 27 থেকে 60, এরকম করতে করতে 1778 সাল আসতে আসতে এই ইলুমিনাটি গ্রুপের সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় 650 জনে। তবে অ্যাডাম ভাইসাপ্টের দাবি তখন সদস্য সংখ্যা ছিল প্রায় 2500। এখন এতক্ষণ হয়তো অনেকেই চিন্তা করছেন যে এমন একটা সময় এই সংগঠন তৈরি করা, যখন পৃথিবীতে ধর্ম আর রাজার যে শাসন, রাজার যে নীতি, তার উপরে কোনো কথা বলা যেত না। তার মানে ওই যে সংগঠনটা হবে সেটা নিশ্চয়ই ধর্মের বিরুদ্ধে হবে, এবং সেখানে যে লোকগুলো যোগদান করবে তারা সবাই যারা ধর্মকে পছন্দ করে না তারাই যোগদান করবে, এবং তাদেরকেই নেওয়া হবে। কিন্তু এটা ভুল। ওই সংগঠনে কারা কারা নিষিদ্ধ ছিল জানেন? প্রথম নামটা হচ্ছে ইহুদি, কোনো ইহুদি ওই সংগঠনে যুক্ত হতে পারতো না। দ্বিতীয় নামটা হচ্ছে কোনো নারী, আর হচ্ছে কোনো ধর্মগুরু। এই 3 ধরনের মানুষ ছিল। আর 4 নাম্বার ছিল মূর্তি পূজক। ইহুদি, মূর্তি পূজক, নারী আর ধর্মগুরু, এই 4 ধরনের মানুষ এই গ্রুপে সম্পূর্ণ ব্যান ছিল। এরা কেউ এই গ্রুপে প্রবেশ করতে পারতো না। কারা প্রবেশ করত? সচ্চরিত্র খ্রিস্টান যারা ছিল তারা, অর্থাৎ যারা বাহির থেকে যাদেরকে দেখলে একদম খ্রিস্টান লাগে, যারা খ্রিস্টানদের সব নিয়মকানুন মেনে চলে, এই ধরনের মানুষ গোপনে গোপনে এই ইলুমিনাটি গ্রুপে যোগদান করা শুরু করে। এবং ইলুমিনাটি গ্রুপে যোগদান করতে হলে আর যে 2টা কোয়ালিফিকেশন লাগতো, তার মধ্যে একটা হচ্ছে 30 বছরের বেশি হওয়া যাবে না, আর দ্বিতীয়টা হচ্ছে ধনী হতে হবে। এরপরে ধীরে ধীরে এই সংগঠনে সবচেয়ে বড় পাওয়ারফুল যে মানুষ তারা যুক্ত হতে শুরু করে। বড় বড় পলিটিশিয়ান, বড় বড় ব্যাংকার, বড় বড় যে তখনকার যে ডাচেস ছিল তারা। এরপরে একজন রাজাও এই গ্রুপের সাথে যুক্ত হয়। তবে এই ইলুমিনাটি গ্রুপ সবসময় অন্য আর একটা গ্রুপ ছিল রুসিক্রুশিয়ান, এদেরকে ভয় পেত। কারণ ইলুমিনাটি ছিল হচ্ছে একটা সেকুলার গ্রুপ, সেখানে সবার নিজস্ব মন মানসিকতা, সবার নিজস্ব বিচার ব্যবস্থা সেটা ব্যক্ত করার চান্স ছিল এই গ্রুপটাতে, যেটা বাইরে ছিল না। আর একটা গ্রুপ ছিল হচ্ছে রুসিক্রুশিয়ান, যাদের বিশ্বাস ছিল হচ্ছে জাদুবিদ্যা, মন্ত্রবিদ্যা
সোজা কথা হচ্ছে তারা ছিল অন্ধভক্ত। এখন অন্ধভক্তের দলে দেখবেন পৃথিবীর সেই শুরুর লগ্ন থেকে অন্ধভক্ত যেখানে আছে সেখানে লোক সংখ্যাটা বেশি, আর ওই রুশিক্রুশিয়ান সেই দলের লোক সংখ্যা বেশি ছিল। তো অবভিয়াসলি এই ইলুমিনাটিতে যারা ছিল তারা ভয় পেত যে কোনোভাবেই যেন আমাদের খবরটা রুশিক্রুশিয়ানরা না জানে। কিন্তু রুশিক্রুশিয়ানরা না জানলেও এই খবরটা ওই যে ব্যাবিরিয়ান যেখানে এই অ্যাডামের জন্ম, সেই যে সেখানকার যে রাজা তার কানে পৌঁছায়, একজনে এই খবরটা লিক করে যে এরকম একটা সংগঠন আছে যারা ধর্মে বিশ্বাস করে না, যারা মনে করে না পৃথিবীতে মরার পরে কিছু আছে, আত্মহত্যা কোনো পাপ আছে, এরকম কিছু বিশ্বাস করে না, এবং যাদের উদ্দেশ্য এই পৃথিবী নিজেদের কন্ট্রোলে নেওয়া। এবং তাদের যে মূল কর্মকাণ্ড এটা যখন রাজা পড়ছে বা ওই সময়কার সব রাজার আশেপাশে যে মানুষ যারা থাকে বা বাকি যেসব মানুষ ওই ইলুমিনেটির সাথে যুক্ত হয় নাই, এই ধরনের যে বড় বড় ধর্মগুরু বা অন্য যে পলিটিশিয়ানরা ছিল, এরা যখন এই জিনিসগুলো পড়ছে, এদের যখন কর্মকাণ্ড সম্পর্কে জানছে, তখন একটা জিনিস এরা ক্লিয়ার বুঝতে পারছে, যদি এই ইলুমিনাটি ধ্বংস না করা হয় তাহলে এই ইলুমিনাটি একসময় পৃথিবী ঠিকই শাসন করবে। আর ইলুমিনাটি যদি পৃথিবী শাসন করতে আসে তাহলে সবার আগে কি যাবে? এই যে রাজার পদ যাবে, না কোনো রাজা থাকবে, না কোনো পলিটিশিয়ান থাকবে, না কোনো নেতা থাকবে, না কোনো ধর্মগুরু থাকবে, না কোনো ধর্ম থাকবে। আর এই জিনিসগুলো না থাকলে তো ব্যবসাই হবে না। তো এই জন্য এই জিনিসগুলোতে যাদের ব্যবসা চলে, রাজা, ধর্মগুরুরা, নেতারা, এরা সবাই এক হয়ে এই যে ইলুমিনাটি এদের পেছনে লাগছে। এখন ইলুমিনাটি কি শেষ করা অতটা সহজ ছিল না। তো তার জন্য কি করছে, এর একটা মানুষ বলে ইলুমিনাটির উপর বিভিন্ন কনস্পিরেসি থিওরি আছে, কিন্তু ইলুমিনাটিকে ধ্বংস করতে এই রাজারা কি করছে, একটা ভুল একটা কনস্পিরেসি থিওরি চালাইছে, একটা প্রোপাগান্ডা চালাইছে, যেটা হচ্ছে তারা এই রুশিক্রুশিয়ান যারা সেই জাদুবিদ্যাতে বিশ্বাস করে অন্ধভক্ত যে দলটা ছিল তাদের কানে পৌঁছাই দিয়েছে যে এই ইলুমিনাটি যে গ্রুপটা এরা হয়েছে একটা নাস্তিক গ্রুপ, এদের ধ্বংস করো, এরা ধর্মে মানে না। ব্যাস, তারপর আর কি, ইলুমিনাটির ঘাঁটিতে আগুন লাগানো হলো, তাদেরকে কিছু মানুষকে গ্রেপ্তার করা হলো, এবং সেখান থেকে যে প্রচুর নথিপত্র উদ্ধার করা হলো। 2 বছর পরে সেই নথিপত্রগুলো পাবলিকও করে দিছে সেখানকার ব্যাবিরিয়ার যে প্রশাসন। এবং সেখানে সত্যি ইলুমিনাতির যে প্ল্যান সেটা ছিল যে কিভাবে তারা এই পৃথিবীতে শাসন করবে, পৃথিবী তাদের নিজেদের কন্ট্রোলে নিবে, সেই লেখাগুলো ছিল। এরপরে 1785 সালে সেই ব্যাবিরিয়ার রাজা সহ ইউরোপের বিভিন্ন দেশের রাজারা মিটিং করে এবং বলে যে আজ থেকে কোনো ধরনের কোনো গুপ্ত সংগঠন চলবে না, সব সংগঠন ব্যান। যদি কোনো সংগঠনের খোঁজ পাওয়া যায় বা যদি কোনো সংগঠনের সদস্যদের খোঁজ পাওয়া যায় তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ধারণা করা হয় যে তখনই ইলুমিনাটির বিনাশ হয়ে গেছে, তারপর থেকে আর ইলুমিনাটি নাই, এটা তখন ধারণা করা হয়তো। কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যখনই আপনি এই ইলুমিনাটি সম্পর্কে কোথাও দেখবেন, কোথাও শুনবেন, কোথাও কারো কাছ থেকে জানতে চাইবেন, বা কোনো ইন্টারনেটে ব্লগ পড়বেন বা ভিডিও দেখবেন, এই যে লোগোটা, এই যে পিরামিডের মতো 3 কোণা এবং উপরে একটা চোখ, এই জিনিসটা কিন্তু সবসময় এই ইলুমিনাটির সাথে, ইলুমিনাটি নামটার সাথে আসবেই। ইলুমিনাটির সাথে এই ত্রিকোণাকার যে পিরামিড, এটার কানেকশন কি? এর যে উত্তর সেটা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন ভাষায় মানুষ দেয়। ওই যে বললাম না যে যে জিনিসটা বিশ্বাস করে সে ওই জিনিসটার সপক্ষে কোনো না কোনো যুক্তি দাঁড় করিয়ে ফেলে। একটা জিনিস খেয়াল করার মতো, যারা এখনো এই ইলুমিনাটিতে বিশ্বাস করে তারা দেখবেন কোনো না কোনোভাবে যে কোনো ঘটনার যার কোনো খোঁজ পাওয়া যায় না, যেমন কোনো একটা ঘটনা, যেমন জন এফ কেনেডিকে, আমেরিকান যে প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তাকে কে মারছে এখন মতো খুঁজে পাওয়া যায় না, তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যায় না। এখন এই ধরনের যত ঘটনা আছে, যে ইভেন্টগুলো পৃথিবীতে ঘটছে কিন্তু তার যে মূল পরিকল্পনাকারী কারা বা এই কাজটা কে ঘটাইছে, এই ধরনের মানুষ যখন খুঁজে না পাওয়া গেছে, যেসব রহস্যের কোনো উন্মোচন না হয়েছে, সেই সব রহস্যগুলোই এই ইলুমিনাটির নামের উপরে চাপাই দেওয়া হয়েছে যে এগুলো ইলুমিনাটির কাজ। তো এখনো যারা ইলুমিনাটিতে বিশ্বাস করে, যারা মনে করে যে ইলুমিনাটি এখনো আছে, তারা এই ধরনের কনস্পিরেসি থিওরিতেও বিশ্বাস করে, আবার অনেক প্রমাণও দেয়। যেমন হচ্ছে এই যে লোগোটা, ত্রিকোণাকার পিরামিডের যে লোগোটা, এটা দেখবেন আমেরিকান যে $1 নোট, এই $1 নোটেও এই লোগোটা আছে, ঠিক সেম লোগোটাই আছে, উপরে একটা চোখ এবং সেই নিচে একটা পিরামিড, এবং নিচের পিরামিডে একটা সংখ্যা লেখা আছে। ইন্টারেস্টিং, যে সংখ্যাটা হচ্ছে MDCCLXXVI, যা মূলত যদি রোমান সংখ্যা এটাকে কনভার্ট করা হয়, রোমান সংখ্যায় লেখা হয়, তাহলে আসে
1776 সাল। এখন 1776 সাল হচ্ছে আমেরিকার স্বাধীনতা সাল, কিন্তু কোইন্সিডেন্টলি সেই যে ইলুমিনাটি সংগঠন সেটাও কিন্তু গঠন করা হয়েছিল কবে? 1776 সালের 1 মে রাতে। এই জন্য বলছিলাম তারিখটা মনে রাখতে। এছাড়াও বিভিন্ন বই এই ইলুমিনাটি সংগঠনের উপর লেখা হয়, যেখানে দাবি করা হয় যে ইলুমিনাটি এখনো অ্যাক্টিভ আছে, এই পৃথিবীতে বেঁচে আছে, এবং তাদের যে কর্মকাণ্ড তার মধ্যে কিছু হচ্ছে পৃথিবীর যত শক্তিমান ঘটনা, যত শক্তিশালী ঘটনা সবগুলোই হচ্ছে কন্ট্রোল করে এই ইলুমিনাটি। তারাই কোনো দেশকে ধনী বানায়, তারাই কোনো দেশকে গরিব বানায়, তারাই কোনো দেশের সাথে যুদ্ধ লাগায়, আবার তারাই কোনো দেশের প্রধানমন্ত্রী তৈরি করে, আবার প্রধানমন্ত্রী মানে পতনও করে। এরপর হচ্ছে ফ্রেঞ্চ বিপ্লবের যে সূচনা সেটাও করেছিল এই ইলুমিনাটি, এবং নেপোলিয়নের ওয়াটারলু যুদ্ধের যে ফলাফল সেটাও নির্ধারণ করে এই ইলুমিনাটি। আমেরিকান প্রেসিডেন্ট কেনেডির গুপ্ত হত্যা সেটাও করেছিলেন ইলুমিনাটি, কারণ কিছু প্রেসিডেন্ট আছে তাদের সবাই নাকি এই ইলুমিনাটির সদস্য, শুধুমাত্র একজন জন এফ কেনেডি এই আমেরিকান সেই ইলুমিনাটির সদস্য হতে বা তাদের কাজে বাধা দিচ্ছিল, তাই তাকে মেরে ফেলা হয়। বাদ বাকি একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেটা আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ তার মুখ থেকে বের করেছেন, সেটা কিন্তু আমেরিকান অনেক প্রেসিডেন্টই এই নিউ ওয়ার্ল্ড অর্ডার এই শব্দটা ইউজ করে। এরপর হচ্ছে হলিউড হচ্ছে তাদের পুরো ইলুমিনাটির দখলে। হলিউড হচ্ছে ইলুমিনাটির দখলে, এবং তারা হলিউডে যে মুভিগুলো বানায় বেসিক্যালি তাদের যে নিজেদের মেসেজ সেটা এই মুভির মাধ্যমে পাবলিকের কাছে দেয়। এবার হচ্ছে যে বিশেষ ব্যক্তিরা, যেমন বারাক ওবামা, তারপরে পোপ, রানী দ্বিতীয় এলিজাবেথ, জর্জ ডাব্লিউ বুশ, কানিয়ে ওয়েস্ট, বব ডিলান, রিহান্না, বিয়ন্সে, লেডি গাগা, জিম ক্যারি, ম্যাডোনা, এই সব মানুষ হচ্ছে এই ইলুমিনাটি সদস্য। এরপর হচ্ছে আবার যে বব মার্লে, তারপরে কেনেডি, জন কেনেডি, তারপর মাইকেল জ্যাকসন, হিথ লেজার, এরা এই ইলুমিনাটির যে কাজ সেই কাজে বিশ্বাস করতো না, এই জন্য তাদেরকে উৎসর্গ করছে ইলুমিনাটি। সারা পৃথিবী নিয়ন্ত্রণকারী যে সেই বিল্ডারবার্গ গ্রুপ, সেই বিল্ডারবার্গ গ্রুপের সাথে ইলুমিনাটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এরপর হচ্ছে আমেরিকাতে এখন একটা জায়গা আছে এমন, যেখানে কোনো সরকার এখন পর্যন্ত তাদের কবজা জমাতে পারেনি বা জমায়নি, এই কারণে যে পৃথিবীর সেই যে সব বড় বড় যে মানুষগুলো আছে ইলুমিনাটির একদম উচ্চ পর্যায়ে। ইলুমিনাটিতে অবশ্য 3টে ধাপ আছে, 3টে ধাপের মধ্যে আবার 13টা ভাগ আছে। তো সবচেয়ে উপরে যারা থাকে একদম 13 নম্বরে, তারা হচ্ছে কিং। সেই কিং এর জায়গা হচ্ছে হাতে গোনা কয়েকজন মানুষ। তো ওই যে কিং 3 নম্বরে যারা থাকে, 3 নম্বরে অবশ্য 3-4টা ভাগ আছে, এই 3-4টা ভাগের মানুষ তারা ওই জায়গাটাতে প্রত্যেক বছর 10 দিনের জন্য বিভিন্ন মানুষ যারা বড় বড় সেলিব্রিটি, তারা হয় ছুটি কাটাইতে একটা দেশে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তারা যায় সেই জায়গাটায় গোপন মিটিং করতে। তারা বছরে এই একবারই মিটিং করে। এরকম হাজারো থিওরি আছে। এখন ইলুমিনাটি এখনো অ্যাক্টিভ আছে কি নাই এটা প্রমাণ করা অসম্ভব, কারণ এই থিওরিতে একজনে মানবে একজনে মানবে না, কিন্তু কেউই প্রমাণ দিতে পারতেছে না যে এটা অ্যাকচুয়ালি না বা অ্যাকচুয়ালি হ্যাঁ। আর বর্তমানে তো অনেক ওয়েবসাইট আছে, অনেক ফেসবুক পেজ, ইউটিউবে আছে যারা নিজেদেরকে দাবি করে, বিভিন্ন গ্রুপ যারা নিজেদেরকে ইলুমিনাটি দাবি করে যে আমরা হচ্ছে ইলুমিনাটি, আসো আমাদের সাথে যোগ দাও। এখন কেউ যদি এরকম করে তাহলেই সে ইলুমিনাটি হয়ে যায় না। এটা মানে হচ্ছে সেই পাথর, সেই যে পিরামিড। যেমন এই যে দিলজিৎ দোসাঞ্জ, পাঞ্জাবের এখন বর্তমানে সবচেয়ে ফেমাস যে স্টার গায়ক, পৃথিবীতে সবচেয়ে এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি শো করতেছে এবং বেশি মানুষ হইতেছে এই দিলজিৎ দোসাঞ্জের শোতে। দিলজিৎ দোসাঞ্জ একটা শোতে এরকম করছিল, এরকম হাত এই করতে গিয়ে এরকম করছিল। এখন সেখান থেকে ধরে নিছে সবাই যে দিলজিৎ দোসাঞ্জ এই ইলুমিনাটি সদস্য। এখন দিলজিৎ দোসাঞ্জ পরবর্তীতে বলছে যে না, আমি সদস্য না। এখন দিলজিৎ দোসাঞ্জ সত্যি ইলুমিনাটি সদস্য কিনা সেটা কিভাবে প্রমাণ করবে? তো এরকমই যত গ্রুপ আছে তারা নিজেদেরকে বলতেছে ইলুমিনাটি, আমরা ইলুমিনাটি, অ্যাকচুয়াল সেই বেবিরিয়ার ইলুমিনাটি, আসো আমাদের সাথে যোগ দাও। কিন্তু ওই যে বলছিলাম না, আর একটা পয়েন্ট মনে রাখতে, সেই 1776 সালের 1 মে রাতে যে কথা হয়েছিল সেই 4জন স্টুডেন্ট আর অ্যাডামের মধ্যে, যে আমাদের প্রথম রুল হচ্ছে আমাদের সম্পর্কে নিজেরা নিজেদের সম্পর্কে কাউকে বলবো না, কখনো নিজেদের নামও বলবো না, নিজেদের কাজও বলবো না। সোজা কথা হচ্ছে আমি যে ইলুমিনাটি সদস্য সেটাই বলবো না, আমাদের গ্রুপ সম্পর্কেও না। তাহলে এই যারা এখন নিজেদের প্রমাণ করতেছে যে আমরা ইলুমিনাটি সদস্য, এরা তো অ্যাকচুয়ালি ইলুমিনাটি সদস্য না, এতটুকু তো 100% কনফার্ম হওয়া যায়। কারণ ইলুমিনাটি সদস্যরা কখনোই সামনে আসবে না, তারা বলবে না যে আমি ইলুমিনাটি সদস্য বা আমাদের এই গ্রুপ। এই থেকে এতটুকু 100% কনফার্ম যে এই যত ফেসবুক পেজে আছে দেখবেন, এই ভিডিও দেখার পর যদি ইলুমিনাটি খুঁজেন তাহলে যতগুলো পাবেন সবগুলো হচ্ছে ফেক। ইলুমিনাটি সদস্যরা কেউ ওই ফেসবুকে প্রচার করতে আসবে না। এখন আমি যদি বলি ইলুমিনাটি নাই, ইলুমিনাটি বলতে কিছু নাই এখন, তাহলে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ বলবেন যে ইলুমিনাটির যে সদস্য তারাও এই একই কথা বলে যে ইলুমিনাটি বলতে কিছু নাই।
আবার আমি যদি বলি ইলুমিনাটি আছে, তাহলে বলবেন যে ইলুমিনাটির আসল সদস্যরা ইলুমিনাটি আছে বলে না, তবে ইলুমিনাটি ঠিকই আছে। এখন কোন থিওরিতে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। আমি জাস্ট ইলুমিনাটির যে ঘটনাগুলো সেটা আপনাদেরকে একটা গল্প আকারে বলার চেষ্টা করছি। অনেকটা সময় লাগছে, এই পর্যন্ত জানি না কয়জনে ভিডিওটা দেখতেছেন। যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে সত্যিই একদম মন থেকে ধন্যবাদ। এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব না করলেও চলবে, আপনার লাইক না দিলেও চলবে। এই পর্যন্ত দেখছেন সেটাই হচ্ছে বড় কথা। থ্যাংক ইউ। আর এমন একটা সংস্থা যাদের উপরে লাখো কনস্পিরেসি থিওরি আছে, এরকম একটা সংস্থানে যদি 20-25 মিনিটে তাদের সবকিছু বলতে হয়, তাহলে 100% শিওর সেখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন মিস হয়ে গেছে, কারণ 25 মিনিটে কভার করা সম্ভব না। তো আমি যতটা বলছি ততটাও জানছেন। আর এরপরে জানতে চাইলে আপনি বিভিন্ন ইন্টারনেটে সার্চ দিয়ে পড়তে পারেন, ব্লগগুলো পড়তে পারেন। তবে সমস্যা হচ্ছে কি জানেন, কেউ সেকুলার মাইন্ডে সে এক ধরনের ব্লগ লিখবে, এই তার ধারণা একরকম এই ইলুমিনেটি নিয়ে, আর কেউ ধর্মান্ধ কোনো ধর্মে বিশ্বাস করে তার ধারণা আবার ঠিক অন্যরকম হবে এই ইলুমিনেটি নিয়ে। তার কাছে ইলুমিনেটি হবে একটা নাস্তিক দল, আবার যে সেকুলার তার কাছে হবে যে না এটা তাদের বিচার ব্যবস্থা, তারা সেই বিচার ব্যবস্থা মানে বিশ্বাস করতেছে, আমার কি। তো এই ভিডিও দেখার পর যদি আপনি ইলুমিনেটি নিয়ে রিসার্চ করেন, তাহলে মনে রাখবেন যেন আপনি সেকুলার মন নিয়ে সেটা পড়েন বা রিসার্চ করেন, তাহলে জিনিসটা আপনি বুঝতে পারবেন।